ভালো থাকতে গেলে আপনাদের সরকার ক্ষমতায় থাকতে হবে, যে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, যে আপনাদের এই বন্ধ মিল কলকারখানা চালু করে দিবে, যে আপনাদের সন্তানের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে চাকরি, সেই চাকরির ব্যবস্থা করে দিবে, ঘরে ঘরে মা বোনদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিবে। যেসব মা বোনেরা বাইরে চাকরি করতে পারেন না, তাদেরকে ঘরে বসে ইনকামের রাস্তা বের করে দিবে। এখন তো নিরপেক্ষ সরকার 1 বছরের বেশি হলো, কোন ভাইরও চাকরি হয়নি, কোন মিলও খুলেছে, কোন মা বোনদের ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। আমি যেখানে গিয়েছি, প্রথমে একটি ভদ্রলোক কেমন আছে, ভদ্রতা খাতিরে আল্লাহ যে আলহামদুলিল্লাহ যে বলে, আল্লাহ শুকরিয়া আদায় করার সময় আলহামদুলিল্লাহ বলে, এটা আমাদের ভদ্রতা। আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী, আমরা যে বছর থাকি না কেন, এটাকে আমরা ভালো মনে করে দিই, এটাই আমরা মনে করি যে আল্লাহ শুকরিয়া, এটা আমরা সমস্ত ভালো আছি। তারপরেও আমাদের ভালো থাকার কথা। আমরা চাই আমাদের প্রতিটি মা বোনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। নারীদের যদি আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পারি, এদেশে উন্নতি হবে না। এদের যে গরিব ছিল, গরিবই থেকে যাবে। অনেকে মনে বলছেন, ভাবছেন যে কবুর সাহেব এসেছেন, সামনে ইলেকশন, এই জন্য এইসব কথাগুলো বলছেন ভোট পাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য। ভোট চেয়ে আসিনি আমি। ভোট আপনার অধিকার। যে ভোটের জন্য আমরা আন্দোলন করেছি, সে ভোট আপনি দিবেন, আপনার পছন্দ ব্যক্তিকে দিবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, জনগণের কাছে যাও, জনগণের পাশে থাকো, জনগণের সাথে কথা বলো, জনগণের সুখ দুঃখ নিয়ে কথা বলো, তাদের সমস্যাগুলো শোনো। আগামী দিনে যদি জনগণ বিএনপিকে ভোট দেয়, তাহলে আমাদের অনেক দায়িত্ব আছে। যদি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়, দেশ গঠনে অনেক দায়িত্ব পালন করতে হবে। এই জন্য জনগণের সমস্যাগুলো শুনতে থাকো, শুনো, এবং যদি পারো নিজের থেকে সমাধান করো। আর যদি না পারে, যে পারবো না, সেগুলোর দায়িত্ব যদি আমরা পাই, আমরা সরকারে আসলে সেই সমস্যার সমাধানের কথা করব। তাহলে আপনারা দেখেছেন, বাংলাদেশের জনগণ যখনই কোনো দুঃসময় পড়েছে, যখনই ক্রান্তিকাল এসেছে, তখনই বিএনপি এবং তাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। যদি আমরা 71 সাল থেকে শুরু করি, তখন আপনারা দেখবেন যে দলটির দায়িত্ব ছিল স্বাধীনতার নেতৃত্ব দেওয়া, সেই দলটি কিন্তু পালিয়ে গিয়েছিল মাঠ থেকে। জনগণকে অসহায় অবস্থায় রেখে 71 সালে তারা পালিয়ে গিয়েছিল। তখন একজন মাত্র ব্যক্তি, যিনি নিজের মায়া ত্যাগ করে, তার স্ত্রী সন্তান তাদের মায়া ত্যাগ করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি জানতেন দেশ যদি স্বাধীন না হয়, তাহলে তার ফাঁসি হবে। তারপর তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতা ঘোষণা দিচ্ছি। তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, অস্ত্র হাতে তুলে নিয়ে তিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন। আমি সেই নেতা একজন কর্মী। আমাদের নেতা যেটা বলেন সেটাই করেন। যখন কেউ ছিল না জনগণের পাশে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। শুধু 71-এ নয়, তিনি ব্যারাকে ফিরে চলে গিয়েছিলেন। তারপর যারা দায়িত্বে এসেছিলেন, ক্ষমতা নিয়েছিলেন, তারা কিন্তু দেশটাকে ঠিক মতো চালাতে পারেন না। দেশে দুর্ভিক্ষ হয়েছিল, এখানে অনেক মুরব্বী বসে আছেন, সে দুর্ভিক্ষের কথা অনেকেরই মনে আছে। এমন দুর্ভিক্ষ হয়েছিল, ডাস্টবিনে মানুষ আর কুকুর একটি খাদ্য নিয়ে টানাটানি করছে, এসব ছবি পেপারে বসে। অনেক মা বোনেরা
কাপড়ের অভাবে জাল দিয়ে তাদের লজ্জা নিবারণ করেছিল। পেপারে লিখেছি আমরা, ছবিও ছিল পেপারে। এইরকম দুর্ভিক্ষ শুরু হয়েছিল। এইরকম একটি ক্যাম্প যেখানে আবার আবির্ভাব হয়েছিলেন বাংলাদেশের ঢাকাকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি দায়িত্ব নিয়েই কিন্তু দেশকে খাদ্যে স্বনির্ভর করেছিলেন। শুধু স্বনির্ভরই করেননি, বিদেশি খাদ্য রপ্তানিও করেছিলেন। দেশের মানুষ পুরো পেট করে ভাত খেতে পেরেছিল। আবার যখন গণতন্ত্র হরণ করে নিয়েছিল সাত, তখন আবার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মানুষ ভালোবাসে, মানুষ অন্তর চেয়ে বেশি ভালোবাসে, তিনি যেখান থেকে দাঁড়িয়েছেন বাংলাদেশে, সেখানে মানুষ বিপুল ভোটে আগে নির্বাচিত করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাপসী নেতৃত্বের মাধ্যমে সুরাচার ঈশ্বরে পতন ঘটিয়েছিলেন। তখনও কিন্তু রাজপথে অনেক দল ছিলেন, আওয়ামী লীগ ছিলেন, কমিউনিস্ট পার্টি ছিলেন, জামাত ইসলামী ছিলেন, অনেক দল ছিলেন। আন্দোলনের একটি পর্যায়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেখ হাসিনা বলেছিলেন, এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার এরশাদের সাথে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান ঘোষণা দিয়েছিলেন। আমরা পরবর্তীতে কি দেখলাম, চিটাগাং থেকে তিনি আসলেন, সুসুর করে এরশাদের হাত ধরে নির্বাচনে চলে গেলেন। শেখ হাসিনা আসল ধরে কিন্তু আর একটি দলও গিয়েছিল, বলতে পারবেন সে কে? এই তো শেখ হাসিনা গিয়েছিলেন, তার আসল ধরে আর একটি দলও তখন এরশাদের সাথে গিয়েছিল নির্বাচনে। জাতীয় বেঈমানদের সাথে আর একটি দলও সুসুর করে গিয়েছিল। তাকে কি নামে ডাকা হবে আমি ঠিক জানি না, আপনারা জানেন। আদালত দিয়েছিল যেভাবে বলছিলাম, তখনও কিন্তু ওই সময় কিন্তু আমাদের নেত্রী কিন্তু আপোষ করেননি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপোষ করেননি, আন্দোলন করেছেন। ছাত্রদের নিয়ে, যুবকদের নিয়ে, শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে 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 এরশাদের পতন ঘটিয়েছিলেন। বাংলাদেশের মানুষ খুশি হয়ে তাকে আপোষের নেতৃত্ব দিয়েছিল। একজনকে দিয়েছিল জাতীয় বেঈমান উপাধি, আরেকজনকে দিয়েছিল আপোষের নেতৃত্ব। আমাদের দলের সেই কর্মকাণ্ড কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি, থেমে যায়নি, আবারও অব্যাহত ছিল। আবার যখন গণতন্ত্র হরণ হয়েছিল 15-20 সময়ে, তখনও তিনি আপোষ করেননি। এক নেত্রী আপোষ করে বিদেশে পালিয়ে গিয়েছিলেন, আমাদের নেত্রী কিন্তু আপোষ করেননি। তাকে ক্ষমতায় বসার অভাব দিয়েছিল, তিনি বলেছিলেন না, জনগণকে বাইরে রেখে জনগণের দাবিকে পাশ কাটিয়ে আমি ক্ষমতায় যেতে পারি না। তিনি জাননি। আপোষের নেত্রীর আপোষহীন কাজ, কখনো তিনি জনগণকে ফেলে ওই ক্ষমতার লোভে তার সাথে কখনো তিনি আপোষ করেননি। আবারও যখন ফ্যাসিস্টের জামানা শুরু হলো, দীর্ঘ 16 বছরে আপনারা দেখেছেন ভোটাধিকার নিয়ে যে আন্দোলন শুরু হলো। দেশটি যে বেগম খালেদা জিয়া চেয়েছিলেন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে, আর সেই বেঈমান শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন। একজন ভোটের পক্ষে, একজন ভোটের বিপক্ষে। আবার শুরু হয়েছে আন্দোলন। আমাদের নেত্রী আন্দোলন করেছিলেন, আপোষ করেননি। জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে আবার জেলে যেতে হয়েছিল, মিথ্যা মামলায় তাকে জেলখানায় পাঠিয়েছিলেন। তিনি যদি আপোষ করতেন, তিনি অনায়াসেই আরামে থাকতে পারতেন না,
3বারের প্রধানমন্ত্রী, একটু যদি শেখ হাসিনার কথা হা বলতেন তাকে রাজ সিংহাসনে রাখা হতো, তিনি আপোষ করেন, তাকে সেই অন্ধকার কারাগারে তাকে রাখা হয়েছে। যে কারাগারে কোনো মানুষ ছিল না, একমাত্র দেশটির বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছিল একটি স্যাঁতসেঁতে ঘরের মধ্যে। সন্ধ্যা হলেই সে ঘরের বারান্দা দিয়ে ইঁদুর যাতায়াত করতো, বড় বড় সাইজের ইঁদুর। এইভাবে মানসিকভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। আজানের জন্য আমরা একটু বিরতিতে যাচ্ছি। মাইকে বলে দিতে আজকে পুনে একটা যাওয়া